সুপ্রভাত বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি বিদিশা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকাল তো ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, সকালে আর কাউকে ডেকে দিতে হচ্ছে না। আমার যে সমস্যাটায় আমি দীর্ঘদিন ধরে ভুগছিলাম, ঈশ্বরের কৃপায় তার থেকে মনে হচ্ছে মুক্তি পেয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে একটু প্রাণায়াম আর ব্যায়াম করে নিচ্ছি। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আস্তে আস্তে ঘরগুলোকে ক্লিন করে নেব। তারপর ঠাকুরের পূজা একটু দেব। আজকে একাদশী তিথি আজ থেকেই শুরু হয়েছে। তোমাদের আমি আগের ভিডিওটাতে বলেছিলাম, আমি আসলে একাদশী যে অ্যাপটা হয়, সেই অ্যাপে যে ডেটটা দেওয়া থাকে, যে সময়সীমাটা দেওয়া থাকে, সেটাই আমি তোমাদেরকে বলেছিলাম। কিন্তু পাঁজি অনুযায়ী আবার আজ থেকে একাদশী তিথি শুরু হচ্ছে। তো সেই জন্য যখন থেকে লাগছে একাদশী আর যতক্ষণ পর্যন্ত থাকছে পুরোটাই আমি করি। তো আজ আর কাল দুদিনই আমার একাদশী। যাই হোক, যারা আজকে করছে অনেকে আবার কালকে করছে, যার যেমন মনে হয়, যারা যেমনভাবে করতে চায় আর কি তেমনভাবে করে। যাই হোক, আজকে রান্নাবান্নার বিশেষ কোনো ঝামেলা নেই। বাবার একার মতো অল্প কিছু করলেই হয়ে যাবে। মায়েরও একাদশী, আমারও একাদশী। ফল আর বাদাম, দুধ এইগুলো খেয়েই থাকবো। যাই হোক, যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করো, আমার চ্যানেলটা যাতে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। যাই হোক বন্ধুরা, ঝটপট করে সমস্ত কাজগুলো সেরে ফেলি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরের সমস্ত কাজগুলো আগে করে নেব, তারপর স্নান করে ঠাকুরের পূজা দেব, তারপর রেডি হব। রেডি হয়ে আর একটু ঘরের যদি কিছু কাজ বাকি থাকে সেগুলো একটু করে তারপর স্কুলে চলে যাব। একটু কিছু খেয়ে নেব, অল্প কিছু খাবো, বেশি কিছু খেলে স্কুলের ওই রাস্তাটা হেঁটে যেতে পারি না। হাতে একটু সময় নিয়ে এখন বেরোচ্ছি যাতে হাঁটাটা হয়। সকালে করে মর্নিং ওয়াকে এখন যাচ্ছি না, ইভিনিং ওয়াকে যাচ্ছি আর স্কুলের রাস্তাটা হেঁটে যাচ্ছি। তো যাতে হেঁটে যেতে পারি সেই জন্য খাওয়া দাওয়াটা একটু কম করছি, কারণ খেয়ে উঠে বেশি হাঁটা যায় না, সেই জন্য একটু কম করে খাবো। যাই হোক, আজকে তো খাওয়া দাওয়ার বিশেষ কিছু নেইও, ফল টল এইসব বাদাম টাদাম খেয়ে নেব। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেমন প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে কিছু কথা, রোজ যেমন গল্প করি, আজও তাই করব। তো কাজগুলো দেখতে থাকো আর তার সাথে সাথে আমার কথাগুলো শুনতে থাকো। এখন আমি তোমাদের বলে শোনাবো রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির বাবা দুলাল গুরুদেব যিনি আছেন আর কি, বাবা দুলালের অমৃতবাণী, অর্থাৎ তার কিছু কথা। সকলকেই তিনি চালাচ্ছেন, এই প্রসঙ্গে বাবা কি বলেছেন সেরকম কিছু কথা আমি তোমাদেরকে বলে শোনাবো। একবার এক ভক্তকে বললেন, পরনিন্দা পরচর্চা করে কি লাভ? ওগুলো নিয়ে থাকলে আর নিজের কাজ হয় না। প্রত্যেককে তিনি চালাচ্ছেন, একজনকে একভাবে। আমরা অন্যভাবে চলতে বললে সেটা নিতে পারবে কেন? সে তার নিজের খেয়াল মতো চলবে, যতই বোঝাও না কেন। আমাদের বলাটাই বাজে হয়ে যাচ্ছে। তবু বলা হয় এই জন্য যে যদি পদ্মের পাপড়ি খুলে দিলে সে ফুটতে পারে, অথবা গাছের গোড়ায় জল দিলে, সার দিলে গাছটা যদি বাড়তে পারে। কেমন লাগলো বাবার কথাগুলো? খুবই সুন্দর। আরও কিছু কথা তোমাদেরকে একটু বলি। কাঁচের বয়াম ভেঙে গেল, এই প্রসঙ্গে বাবা কি বললেন, কি এই ব্যাপারটা? একদিন কথায় কথায় বাবা বললেন, বেশিরভাগ লোকই তো স্বার্থের জন্য আসে, স্বার্থসিদ্ধি না হলে বিমুখ হয়। আমার কিছু হলো না, ওখানে গিয়ে কি হবে?
আরে বাবা, বাড়িতে বসে তো শুধু চার দেয়ালই দেখবি, নয়তো বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিবি, তাতে কী লাভ হয়? তার চেয়ে এখানে এসে মায়ের মুখখানির দিকে তাকিয়ে দেখ না। দেখতে দেখতে যদি মনের মধ্যে মুখখানি আঁকা হয়ে যায়, তবে আর এখানে আসতে হবে কেন? তখন যেখানে যাবি সেখানেই তিনি। তা নয় আমাদের কাঁচের বয়াম ভেঙে গেল বলে শুধু আক্ষেপ। একবার কথায় কথায় বাবা বললেন, বাড়িতে পূজা হবে, পুরোহিত মশাই বাড়িতে নারায়ণশিলা নিয়ে এলেন। আপনি দেখলেন পাথর। পাথর দেখে আপনার মনে হতে লাগলো, গুরুজনেরা বলেছেন নারায়ণের 4 হাত আছে, তাতে শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে, গায়ের রং এই রকম, পোশাক এই রকম ইত্যাদি। আপনি ওই পাথর দেখে তার রূপ কল্পনা করতে লাগলেন। আপনার কত ভক্তি! ধ্রুব তাকে দেখেছেন, তিনি বলেছেন এই রূপ দেখতে। প্রহ্লাদ বলেছেন আর এক রকম দেখতে। সব ওই পাথর দেখে ভাবতে লাগলেন। এটি হলো কল্পনা প্রসঙ্গে বাবার কিছু কথা। এর পরের প্রসঙ্গ হলো যখন যেমন তখন তেমন। জয়নগরের এক ব্রাহ্মণ বাবার নিকট যখন যেমন তখন তেমন অর্থাৎ যুগ ধর্ম অনুযায়ী সব কিছু মানিয়ে নিতে হয় শুনে বললেন, তাহলে পুরাকালের মুনি ঋষিরা যেসব কঠোর নিয়ম শৃঙ্খলা করেছিলেন তার কোনো মানে নেই বলছেন? বেদ কি ভুল? বাবা আরও বললেন, বেদ লেখা হয়েছিল সত্য যুগে, তখন ওই সব কঠোর নিয়ম সম্ভব ছিল। তখন লোকে যা পেত তা খাঁটি পেত এবং যতটা প্রয়োজন ততটা পেত। সুতরাং মানুষের সেই রকম স্বাস্থ্য ছিল। তখন না খেয়ে একদিন দুদিন থাকলে তাদের কিছু হতো না। আগুনের সামনে সারাদিন বসে হোম করলেও কিছু হতো না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ, ভেজালের যুগ, মানুষের শরীরে সার পদার্থ কিছুই নেই। তুমি আধবেলা উপোস করে থাকো, দেখবে তোমার গলা দিয়ে আওয়াজ বের হবে না। তাই এই যুগে বেদের নিয়ম চলে না। তাছাড়া বেদে লেখা গব্য ঘৃত দিয়ে হোম করবে, তুমি ডালডা দিয়ে হোম করছো। বেদে কড়ির কথা বলা আছে, তুমি দক্ষিণার বেলায় টাকা চাইছো। টাকার কথা বেদে কোথায় লেখা আছে? সে বেলায় মানিয়ে নিচ্ছ, আর অন্যগুলোর বেলায় কেন মানিয়ে নিতে পারছো না? ব্রাহ্মণ তখন বললেন, আপনি পাঁঠা বলি দেন না? বাবা বললেন, না। ব্রাহ্মণ আবার বললেন, পাঁঠা বলি না দিলে পুজোর অঙ্গহানি হলো নাকি? সুরত রাজা পাঁঠা বলি দিয়েছেন। বাবা বললেন, দেখুন সেটা রাজা রাজার ব্যাপার, তারা পাঁঠা বলির সাথে আরও অনেক কিছু দিতেন, সেসব কি আপনি দিতে পারেন? রাজারা পুজোয় যা যা দিতেন তার এক কার্ণও আপনারা দিতে পারেন না, অথচ বলির ব্যাপারটা ঠিক মনে রেখেছেন কেন? যজমানের মারফত মাংস খাওয়ার সুবিধা হয় বলে। অমুকের বাপের শ্রাদ্ধে 10,000 টাকা খরচ হয়েছে, আর অমুকের 100 টাকার বেশি খরচা করার উপায় নেই, তাই বলে কি তার বাপের শ্রাদ্ধ হবে না? আপনি রাজি না হলে অন্য পুরোহিত এসে সে কাজ করে দিয়ে যাবেন। তখন আপনাকে বাধ্য হয়ে যা পাচ্ছেন তাই মেনে নিতে হবে। সবই এক। এই প্রসঙ্গে বাবা কি বলেছেন? কথা প্রসঙ্গে বাবা একদিন বললেন, মুসলমান ভক্ত সাহেব রাজপুরের এক বাড়িতে খেতে কাজ করতে যায়। সেদিন কাজ ছিল শাঁকালু তোলা। শাঁকালু তুলতে তুলতে একটা বড় শাঁকালু সাহেবের হাতে পড়ে। সাহেব ক্ষেতের কর্তাকে জানায় যে সে ওই শাঁকালু তার মাকে দিতে চায়। আপনি অনুমতি দিন। কর্তা সাহেবের কথা বুঝতে না পেরে বললেন, তা কি করে হবে? আমি স্থির করেছি সবচেয়ে বড় শাঁকালু চণ্ডীবাড়িতে দেব। সাহেব বললেন, আবার কোথায় চণ্ডীবাড়ি আছে? কর্তা বললেন, আমি বিপত্তারিণী চণ্ডীবাড়ির কথা বলছি। সাহেব বললেন, আমিও তো মা বলতে ওই চণ্ডী মায়ের কথাই বলছি। তখন কর্তা অবাক হয়ে বললেন, উনি তোমাদেরও মা?
তোমরা তো মুসলমান। সাহেব বললেন, বাবু আমাদের শিখিয়ে দিয়েছেন, তাই ওর মধ্যেই সব আছে, আর আমি তাই মেনে নিয়েছি। তোমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনছিলে সেগুলো হলো রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির গুরুদেব বাবা দুলালের কথা। যাই হোক, এদিকে দেখো আমার কাজগুলো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াও একটু করে নিয়েছি, আর আমি এখন রেডি হচ্ছি স্কুলে যাবার জন্য। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করতে থাকো। যাই হোক, এদিকে রেডি হচ্ছি আর ওদিকে আরও একটু কাজ পড়ে রয়েছে, তো যাই সেটা করে নিই। ওই ঘরের বিছানাটাকে ভালো করে গোছাবো, ওই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করব। তো বেডশিটটা আজকে কাচতে দেবো, পুরনো যেটা ছিল আর কি, নতুন একটা বেডশিট পেতে দিচ্ছি। বাবা এখন বাজারে গেছে, বাজার থেকে এখনও ফেরেনি, ফিরলে দেখি কী কী আনে। সবজি টবজি তো ঘরে রয়েছে মোটামুটি, কিছু দরকারি জিনিস ছিল, বাবার কিছু দরকারি জিনিস ছিল, আর ঠাকুরের জন্য একটু ধূপ আনতে বলা হয়েছিল, পঞ্চবটী ধূপ, তার সাথে অন্য ভালো কিছু ধূপ পেলে, নতুন যেটা ব্যবহার করা হয়নি এরকম কিছু ধূপ পেলে আনতে বলা হয়েছে। দেখি কি নিয়ে আসে বাজার থেকে। আজকের ব্লগের শেষে আমি দিয়েছি আমার স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার তো খুব ভালো লাগে ছাত্রছাত্রীদের সাথে সময় কাটাতে, পড়াতে যেমন ভালো লাগে তেমন ওদের সাথে টিফিন টাইমে ওরা কি করে কি খেলে সেগুলো আমি ভিডিও করি এবং ওদের সাথে মাঝে মধ্যে খেলি, কারণ ওরা হাত ধরে সে টানাটানি করে, সে কী অবস্থা, ওদের সাথে খেলতে হবে। তো ওদের সাথে আমি যখন খেলি তখন ওরা মানে এত মজা পেয়ে যায় যে কি বলবো। ওরা একে অন্যেরা মানে ঠেলাঠেলি করতে থাকে, কে আগে ম্যামের হাত ধরবে। এ এই হাত ধরে তো ও ওই হাত ধরে, এ বলবে আমি আগে ধরেছি, ও বলবে আমি আগে ধরেছি, কে ম্যামের হাত আগে ধরতে পারে। ম্যামের হাত ধরার মানে একটা বিশাল ব্যাপার, ম্যামের হাত কে ধরবে এই নিয়ে দুজনে মিলে ঝগড়া করতে থাকে, মানে সবাই সবার সাথে আর কি ঝগড়া করবে, আমি বলবে আমি আগে ধরেছি, ও বলবে আমি আগে ধরেছি। তো আমি ওই সবার হাত ধরার জন্য একবার করে এই মানে ভাগাভাগি করে দিই, যে এবার তুমি ধরবে, পরের বারে ও ধরবে, এরকমভাবে ওদেরকে মানে আনন্দ দিই। আর ওরা নিজেরা খুবই আনন্দ করে, খুব মানে শৈশবটা ওদের এত প্রাণবন্ত যে মনটা খুব ভালো হয়ে যায়, মনে হয় যেন জীবনের সব সুখ, সব আনন্দ, সব ভালো লাগা ওদের মধ্যে দিয়ে আমি পাই। ওদের দেখে আমারও নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরাও এরকম করতাম যে ম্যামকে কে আগে গোলাপ ফুল দেবে বা বিশেষ কোনো ফুল মানে সুন্দর গাছে ফোটা যেই ফুলটা সুন্দর, কে আগে ম্যামকে সেই ফুলটা দেবে। এইদিকে দেখো বাবা এনে দিয়েছে পঞ্চবটী ধূপ আর তার সাথে শালিমারের একটা চন্দন ধূপ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরাও ছোটোবেলায় এরকম করতাম, ম্যামকে ফুল দেওয়ার জন্য সবার আগে কে দেবে আর কার ফুলটা নিয়ে ম্যাম মাথায় লাগাবে, তো এটার একটা আলাদা আনন্দ থাকে। সেরকম এরাও করে যে কে আগে ম্যামের হাত ধরবে, ম্যামের হাত ধরার মজাটাই আলাদা। আর বেশি কথা বলবো না, আবার দেখা হবে পরের ব্লগে।
হয়ে যাবে।